নমস্কার। এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। আপনারা যদি এতবার ঈশ্বরের বন্দনা করতেন, তাহলে ৭ জন্মের স্বর্গবাসের পুণ্য অর্জন হয়ে যেত। বক্তার কেউ নয়, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংবিধানের ৭৫তম যে গর্বিত পদযাত্রা, ঠিক সেই সময় সরকারের জবাবি ভাষণে তার এই বক্তব্য, এবং এই বক্তব্য অত্যন্ত কুরুচিকর। এই বক্তব্য ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতির সাথে একদমই মেলে না, ভারতবর্ষের সভ্যতার সাথে একদমই মেলে না, এবং সর্বোপরি ভারতবর্ষের যিনি মুখ্য রচয়িতা সংবিধানে, সে ডক্টর বি আর আম্বেদকরকে অপমান করবার কোনো অধিকার অমিত শাহের নেই। তাই তাকে পদত্যাগ নয় করতে হবে, নয় নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, যেখানে তিনি দাঁড়িয়ে বলেছেন সেইখানে ১৪০ কোটি মানুষের কাছে। কারণ ১৪০ কোটি মানুষ ওই সংবিধানকে সঙ্গে করে ভারতবর্ষের গণতান্ত্রিক পথে ভারতবর্ষ তার গণতন্ত্রকে বিশ্বের মধ্যে রক্ষা করে যাচ্ছে। এই সেই সংবিধান যেটা ২ বছর ১১ মাস ১৭ দিন অক্লান্ত পরিশ্রম, বহু আলোচনার মাধ্যমে তৈরি হয়েছে, লিখিতভাবে দীর্ঘ একটা লিখন। এবং সর্বশেষে এটা বলা যেতে পারে, যখন সংবিধান রচনা হয়ে গেছে, ঠিক সেই সময় ভোট আসবার আগে আমাদের ডক্টর বি আর আম্বেদকর একটা কথা বলেছিলেন তার ভাষণে, যে সংবিধান যতই ভালো হোক না কেন তা খারাপ হবে যদি এটা নিয়ে কাজ করার মানুষ ঘটনাক্রমে অতিশয় মন্দ হয়। এবং তার প্রভাব, তার কথার কতটা গুরুত্ব আমরা পরবর্তীকালে লক্ষ্য করেছিলাম। আমরা কংগ্রেস সরকারকেও দেখেছিলাম, রাজনৈতিক কারণে সংবিধানের ৩৫৬ ধারাকে সঙ্গে নিয়ে তাদের চলাটাকে দেখেছিলাম। সেই সময় ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য সরকার যারা অকংগ্রেসী ছিল, তারা ভয়ে থাকতো, আতঙ্কে থাকতো, এই বুঝি তাদের সরকার ফেলে দেওয়া হবে। ১৯৫১ সাল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নেহরু নেতৃত্বাধীন কংগ্রেস সরকার, সেই সময় গোপীচাঁদ আমাদের ভার্গবকে বরখাস্ত করেছিল। তাদের কি সংখ্যাগরিষ্ঠতা ছিল না? সেই সরকারে ছিল। কিংবা ১৯৫৪ সালে অন্ধ্রপ্রদেশের নির্বাচিত সরকারকে বরখাস্ত করেছিল। এবং বিভিন্ন লেখার মধ্যে জানতে পারা যায় যে ইন্দিরা গান্ধী সেই সময় সংবিধানের এই রাষ্ট্রপতি শাসন ৩৫৬ ধারা একটা নিজস্ব অস্ত্র হিসাবে, কংগ্রেসের একটা নিজস্ব অস্ত্র হিসাবে প্রকাশ ঘটিয়েছিল। এবং ১৯৬৬ থেকে ১৯৭৭ সাল ৩৫ বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। সেই সময় চলত। কিন্তু সেই সময়ের সংবিধানকে ব্যবহার করা আর আজকের সংবিধানকে ব্যবহার করা, অপমান করার মধ্যে পার্থক্য আছে। কারণ আজকের সংবিধানকে যারা ব্যবহার করছে, ২০১৪ সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি, ১৪০ কোটি মানুষ দেখতে পাচ্ছে, সংবিধানকে কোথাও একটা ধ্বংস করে দেওয়ার রাস্তায় নিয়ে যাচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকারের শাসক দল। এটা আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি। এখন আপনার মনে কোশ্চেন জাগতে পারে যে কিভাবে নিয়ে যাচ্ছে। আপনি ২০১৯ সালের ৫ই আগস্ট একটা পূর্ণ রাজ্য জম্মু কাশ্মীর তাকে ভেঙে দিয়ে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে দিন। বৈধতা নিয়ে এখনো প্রশ্ন আছে। সংবিধানকে অবমাননা করে সংশোধন করলেও কোথাও তাকে ধ্বংস করবার একটা প্রয়াসের প্রথম যাত্রাপথটা শুরু করে দিল। কিংবা তার আগে ওই ২৬শে নভেম্বর সংবিধান দিবসের দিন, সেই সময় রাজনাথ সিং ছিল স্বরাষ্ট্রমন্ত্রী দেশে, তিনি ভাষণ দিচ্ছেন পার্লামেন্টে, বলছে সেকুলার কথাটার হিন্দি পরিভাষা করবার জন্য ধর্মনিরপেক্ষতা শব্দটা ব্যবহার করা হয়েছে। প্রকৃত হিন্দি অর্থটা হবে যে পন্থ নিরপেক্ষ, অর্থাৎ পথটা নিরপেক্ষ থাকবে। এবং এই ধর্মনিরপেক্ষ কথাটা খুব অসুবিধাজনক। শুরু তো হয়ে গেছিল তখন থেকে অপমান করা, নতুন ভাবে তো অপমান শুরু হয়নি। কিংবা আপনি যদি বলেন কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির কথা যদি আমি বলি উদাহরণ হিসাবে,
সেখানে একটা আম আদমি পার্টি তাকে সরকার করছে, তিনবার সে সরকার করছে, মানুষ ভোট দিচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকার কি করলো? দুখানা আইন নিয়ে এনে নিল যে যারা নির্বাচিত তাদের মধ্যে যে মন্ত্রী হবে তাদের হাতে সরকারি কর্মচারী যারা থাকবে তাদের নিয়ন্ত্রণের কোনো ক্ষমতা থাকবে না। একটা আইন হয়ে গেল। আর একটা আইন বলল সমস্ত সরকারি কর্মচারীদের নিয়ন্ত্রণের ক্ষমতা লেফটেন্যান্ট গভর্নর হাতে দিয়ে দেওয়া। এটা সংবিধানকে অপমান করা নয়? ডক্টর বি আর আম্বেদকরকে অপমান করা নয়? তার মেরুদণ্ড ভেঙে দেওয়া নয়? সংবিধানের মেরুদণ্ডটাকে? কিংবা আপনি রাজ্যপালের কথা বলুন, 200 অনুচ্ছেদ সংবিধানের, সেখানে একটা নিয়ম বলছে যে বিল যাবে পাশ হয়ে বিধানসভায় রাজ্যপালের কাছে যাবে, রাজ্যপাল সেখানে সম্মতি দিতে পারে, সম্মতি না দিলে সেটাকে স্থগিত রাখতে পারে কিছুদিনের জন্য, কিংবা সেটা বিবেচনার জন্য সংরক্ষণ করতে পারে, অথবা সেটাকে ফেরত পাঠিয়ে দিতে পারে, আবার সেটা রেকটিফিকেশন হবে, অথবা বিধানসভা যদি মনে করে তাহলে সেটাকে ওই অবস্থায় সেটাকে আবার রাজ্যপালের কাছে পাঠানো হবে। বর্তমান ভারতবর্ষে 140 কোটি মানুষ দেখছে যে কটা অবিজেপি রাজ্য আছে যেখানে বিজেপি মানে ডবল ইঞ্জিন সরকার নেই, সেখানে যারা রাজ্যপাল তারা সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে, তার নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তার প্রভুর অনুগত হিসাবে কাজ করছে, বিলগুলোকে নিয়ে রেখে দিচ্ছে আজীবনকাল, অনির্দিষ্টকালের জন্য। সুপ্রিম কোর্ট সেখানে ভর্ৎসনা করেছে। সুপ্রিম কোর্ট রাজ্যপাল যারা আছেন তাদেরকে পথ দেখাবার কথা সেখানে বলেছেন, পথের কথা বলেছেন, দিশার কথা বলেছেন, সংবিধানে কি লেখা আছে সেটার কথাও বলেছেন। এটা কি সংবিধান আক্রমণের বাইরে হলো? ছোট করা হলো না? সংবিধানের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হলো না? ভেঙে দেওয়া হলো তো। কিংবা ধরুন নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন একটা স্বাধীন এবং সংবিধান সম্মত একটা সংস্থা, যেখানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য তার হাতে চাবিকাঠি আছে, বিশাল ক্ষমতার অধিকারী। এবং অনুপ বারনওয়ালের মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট একটা কমিটি গঠন করে দিয়েছিল, নির্দলীয় সংস্থা, যেখানে প্রধান বিচারপতি থাকবে, যেখানে প্রধানমন্ত্রী থাকবে, বিরোধী দলনেতা থাকবে, এবং নির্বাচনের মুখ্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে সব কমিশনারদের তারা নিয়োগ করবে। অর্থাৎ কোথাও একটা নিরপেক্ষ ভাব থাকবে। নরেন্দ্র মোদী সরকার সেই যে কমিটির যে রায় সেটাকে নস্যাৎ করে দিয়ে একটা আইন পাশ করিয়ে নিল যে প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হবে, আর প্রধানমন্ত্রী যে মন্ত্রীকে ঠিক করে দেবে তার পছন্দসই সে ওইখানে জায়গা দেবে, মানে মেজরিটিটা ওই দিকে থাকবে। এটা সংবিধানকে আক্রমণ নয়, ধ্বংস করবার পথে নিয়ে যাওয়া নয়? কিংবা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, এ তো সংবিধানের একটা শব্দ। এর অর্থটা কি? যে কেন্দ্রে একটা শক্তিশালী সরকার থাকবে, রাজ্যে একটা স্বশাসিত শক্তিশালী সরকার থাকবে, একে অপরের পরিপূরক হিসাবে, ক্ষমতার বিভাজন হিসাবে সেখানে তারা দেশটাকে পরিচালনা করবে। যেমন যার ক্ষমতা, যেমন সংবিধানে যেমন বর্ণিত আছে সেই অনুযায়ী তারা দেশটাকে শাসন করবে। বর্তমানে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষ রূপরেখার মধ্যে বর্তমান কেন্দ্রীয় সরকার শাসক দলের যে বিভৎস রূপটা দেখছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে ইচ্ছার বাইরে রাজ্যকে জানানো হচ্ছে না অনেক কিছু, কিন্তু সেই রাজ্যের যেটা অধিকারের মধ্যে পড়ে তার মধ্যে কেন্দ্রীয় সরকার ঢুকে যাচ্ছে। আমরা দেখছি অর্থাৎ রাজ্যকে দুর্বল করবার একটা প্রচেষ্টা, একটা পরিবেশ তৈরির একটা চেষ্টা চলে যাচ্ছে। কেন্দ্রের সে নির্ভর হয়ে উঠুক রাজ্য, কিংবা রাজ্য যে সিদ্ধান্ত নেবে সেটা রাজ্য নিতে পারবে না, কেন্দ্র তাকে বলে দেবে সর্বশক্তিমান হিসাবে। কিংবা রাজ্যের যে রাজকোষ, সেই রাজকোষটাকে নিজের হাতের মধ্যে নিয়ে আসবে, কেন্দ্রীয় সরকার সেটাকে পরিচালনা করবে। এ তো আমরা দেখতে পাচ্ছি। অনিচ্ছাকৃত রাজ্য কিছু করতে পারছে না, আন্দোলন চলছে, রাজ্যগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে অপারেশন লোটাস দিয়ে। আগে 356 ধারা জারি হতো কংগ্রেস আমলে, এখন কেনা বেচা হয়।
এখন দাম নির্ধারণের মাধ্যমে সরকারকে ফেলা, সরকারকে গড়া নির্ধারণ হয়। এটা সংবিধানকে আক্রমণ না? এটা সংবিধানের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া নয়? ডক্টর বি আর আম্বেদকরকে অপমান করা নয়? কিংবা মণিপুরে যদি দেখি, এই যে মণিপুরের যে ঘটনা ঘটেছে, যে 2.5 বা 3 মাস প্রধানমন্ত্রী কোনো কথা বলেনি, যেখানে 356 ধারা লাগু হয় না, 355 ধারা লাগু হয়, যেখানে নরহত্যার হোলি হয়, যেখানে রক্তের হোলি খেলা হয়, যেখানে ধর্ষণ করে হত্যা হয়, যেখানে গণধর্ষণ হয়, যেখানে নগ্ন করে হাঁটানো হয়, যেখানে হাজার হাজার মানুষ মণিপুর ছাড়া হয়ে যায়, হাজার হাজার ঘরবাড়ি যেখানে পুড়ে যায়, আপনি বলুন তো, সেই মণিপুরের রাজ্যপাল বিধানসভা ভেঙে দিল, পরবর্তীকালে অধিবেশন ডাকলো, 60 জন একটা বিধানসভার সদস্য, 60 জন সদস্য নিয়ে বিধানসভা, 10 জন কুকি সেখানে ঢুকতে পারবে না, কারণ মণিপুর মানে হচ্ছে কুকি সম্প্রদায়ের মানুষ, ইস্ফল উপত্যকায় যেতে পারবে না, আর মেইতি সম্প্রদায়ের মানুষ কুকি অধ্যুষিত জেলাতে প্রবেশ করতে পারবে না। তাহলে এই যে 10 জন কুকি, এটা সংবিধান বিপর্যয় নয় সংবিধানের? 356 ধারা তাহলে তো তুলে দেওয়া উচিত, কেন করা হলো না? অন্যান্য রাজ্যে কিছু হলেই তো ঝাঁপিয়ে পড়ে শাসক দল, কেন করা হলো না? অর্থাৎ কেন্দ্রীয় সরকার যেহেতু অভিভাবক, সবকিছু করতে পারবে। প্রতিবাদটা এইখানে যে বারংবার সংবিধানকে ধ্বংস করবার, সংবিধানকে লক্ষ্যভ্রষ্ট করবার যে দিকটাকে, যে উদ্দেশ্যকে সামনে রেখে সংবিধান লেখা হয়েছিল, সেই দিকটাকে পরিবর্তন করে দেওয়া, ভেতরের যে খোলচেটাকে পরিবর্তন করে দাও, ওপরের আস্তরণটা শুধু থাকো। আমরা তো দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের যে কলেজিয়াম, সেখানে কে বিচারপতি হবে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল কেন্দ্রীয় সরকার, সেখানেও নিজস্ব পছন্দসই লোক লাগবে। সংবিধান তো তাকে একটা বিচার ব্যবস্থাকে নির্দিষ্টভাবে, সংবিধান তাকে তো পাওয়ার দিয়ে দিয়েছে, তাকে তো ক্ষমতা দিয়ে দিয়েছে সেখানে কি হবে কি হবে না। তাহলে এটা বিপর্যয় নয় সংবিধানের? এটাকে অপমান করা নয় বি আর আম্বেদকরকে? আর শুধু তো সংবিধানের তিনি মেরুদণ্ড নয়, তিনি ভারতবর্ষের দলিত সম্প্রদায়ের আন্দোলনের একজন পুরোধা ব্যক্তি। এখন দলিত বললেই বলবে আমরা দলিত প্রিয়। দলিত প্রিয় কোনোদিনই বিজেপি ছিল না, কোনোদিনই নয়। আমি যদি শুধু গুজরাটের কথা ধরি, 2023 সালের অক্টোবরের যদি কথা ধরি, সেখানে দেখা যাচ্ছে যে বেতন পায়নি, এবং বেতন না পাওয়ার জন্য সে বেতন চাইতে গেছে, সে তাকে মালকিনের জুতোটা তাকে মুখে করতে হয়েছে, বাধ্য হয়েছে। কিংবা জুন মাসে খেলা হচ্ছে 2023 সালেই গুজরাটে, মাঠে খেলা হচ্ছে, একটা বল এসছে, একটা দলিত যুবক সেই বলটাকে ধরেছে। কেন বলটাকে সে দলিত সম্প্রদায়ের মানুষটা ধরলো? অচ্যুত হয়ে গেল তোর বলটা। প্রতিবাদ, তার কাকার বুড়ো আঙুলটা কেটে দিল। কিংবা বছর খানেক আগে ওই মন্দিরে প্রবেশ করেছে একটা দলিত সম্প্রদায়ের 6 জন পরিবারের 6 জন, ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়, এবং ওই গুজরাটেই একটা সমাবেশে বর্ণবিদ্বেষী আবেগকে উস্কে দিয়ে 19 জন দলিত সম্প্রদায়ের মানুষকে নৃশংসভাবে মারা হয়। কোথায় প্রেম ছিল, কবে ছিল আমি তো জানি না। আপনি মধ্যপ্রদেশের দিকে তাকান, একটা দলিত যুবককে তার মুখে প্রস্রাব করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে সেই প্রস্রাব খাবার জন্য। আপনারা দেখেছেন ভিডিওতে, ভাইরাল হয়েছে, এতো আমরা দেখেছি। কেন? কিংবা আপনার শিবপুর জেলা গ্রাম মধ্যপ্রদেশের, সেখানে আমরা কি দেখলাম? শৌচালয় ছিল না, একটা 10 আর 12 বছরের কিশোরী, তারা প্রাতঃকৃত্য করে গেছিল, তাকে পিটিয়ে মেরে দিল, মাঠে গেছিল প্রাতঃকৃত্য। অর্থাৎ এরা কোনোদিন দলিতকে ভালোবাসেনি, এরা হিন্দু জিগির তুলে সারা জীবনটাই রাজনীতির আখের গোছাবার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে। এরা সংখ্যালঘু মানুষকে জয় শ্রীরাম বলবার জন্য গণপিটুনি দিয়ে মেরেও দিয়েছে। আমরা সংবিধান আমাদের কি খেতে দেবে, কি আমরা খাবো, আমাদের ফ্রিজে কি রাখবো, আমরা কি পরিধান করব, আমরা মুখে কি কথা বলবো, কোনটা আমরা প্রতিবাদ করব, বা কোন ধর্ম আমরা পালন করব, এইগুলো যে সংবিধান আমাদের দিয়েছে,
বর্তমান কেন্দ্রীয় সরকারের শাসক দল সেই সংবিধানে সমস্ত কিছু সুযোগ সুবিধা কেড়ে নেবার একটা প্রয়াস সারাক্ষণ চালিয়ে যাচ্ছে। সারা ভারতবর্ষের মানুষ এরই প্রতিবাদ করছে। নতুন করে আর নাটক রচনা করে দলিত প্রেম দেখাবার দরকার নেই। ডক্টর বি আর আম্বেদকরকে ভালোবাসি এ কথা বোঝাবারও দরকার নেই। সংবিধানের মেরুদণ্ড আপনারা যতই চেষ্টা করুন না কেন, 140 কোটি মানুষ এর বিরুদ্ধে লড়বে, আপনাদের অংশটাও একটা সময় লড়বে, এবং সারা সমস্ত মানুষের আন্দোলন সেখানে হবে। তাই সর্বশেষে আমাদের দাবি কিন্তু একটাই জায়গায় থাকছে, যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সংবিধানের মুখ্য যে রচয়িতা এবং দলিত আন্দোলনের পুরোধা ব্যক্তি সেই ডক্টর বি আর আম্বেদকর, যাকে বাবা সাহেব আম্বেদকর নামে যিনি পরিচিত, তিনি তাকে কেন অপমান করেছেন সেটাও তাকে যেমন বক্তব্যের মধ্যে রাখতে হবে, সেই রকম নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, অথবা তাকে পদত্যাগ করতে হবে। এই দাবি সারা ভারতবর্ষ জুড়ে আছে, আর এই দাবির জন্য সামনে রেখে সারা ভারতবর্ষের 140 কোটি মানুষ আন্দোলন চালিয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।